হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, এসএসসি লেভেলের রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। তার মধ্যে আলোচনার বিষয় হচ্ছে ইলেকট্রন, শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, উপশক্তি স্তরে ধারণা, পরমাণুতে ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। তো রসায়ন আসলে তোমরা যারা জানতে চাও, বুঝতে চাও এবং রসায়নটাকে মাথায় রাখতে চাও, তাহলে আমি বলবো তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিন্তু আজকের যে বিষয়টা আমি আলোচনা করব সেটা। কারণ আমার মনে হয় যে রসায়নের শুরু বা রসায়নটা আসলে যেভাবে আমরা আলোচনা করব বা বুঝবো, তার মধ্যে এই জিনিসগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট। তো আমি তোমাদের যেটা সাজেস্ট করব, যারা আমার ভিডিওটা দেখতেছো, স্কিপ না করে না দেখে এ টু জেড মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আমি মনে করব তোমাদের এই আজকের কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আর যদিও তারপরেও যদি না বুঝে থাকো, ডিসক্রিপশনে আমার ফেসবুক লিংক দেওয়া আছে এবং নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করতে পারো। আমরা গত ক্লাসে দেখেছি নিউক্লিয়াসের চারপাশে কি ইলেকট্রনগুলো সর্বদা ঘূর্ণায়মান। তো এই যে বৃত্তাকারগুলো দিলাম, এগুলোকেই আমরা কি বলি, গত ক্লাসে জেনে এসেছি, এগুলোকে আমরা অরবিট, কক্ষপথ, সেল, শক্তি স্তর, কোয়ান্টাম সংখ্যা বলে থাকি। তো এই যে আমরা এগুলো আরও দেখেছিলাম, এগুলো যখন কি n=1 হয় তখন হবে কে সেল, আর এল সেলের জন্য n=2, এম সেলের জন্য n=3। দেখো কে সেলের জন্য অর্থাৎ কে শক্তি স্তরের জন্য n=1, এল শক্তি স্তরের জন্য n=2, এম শক্তি স্তরের জন্য অর্থাৎ তৃতীয় শক্তি স্তরের জন্য n=3। এগুলো আমরা গত ক্লাসে বিস্তারিত জেনে এসেছি। তোমরা যারা গত ক্লাসটি দেখোনি বা মিস করে ফেলছো, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা দেখে আসতে পারো। এই গোলাকার বা বৃত্তাকার কক্ষপথগুলোতে যে ইলেকট্রনগুলো কিভাবে ঘূর্ণায়মান বা কিভাবে অবস্থান করে, আসলে আমরা যদি বলি যে এটাতে 10টা বা এটাতে 2টা বা এটাতে 8টা, পরেরটাতে 18টা, এইটা আমরা কিভাবে নির্বাচন করব বা কিভাবে এটা সাজানো থাকে, এই বিষয়গুলো আমরা আসলে কিভাবে নির্ণয় করব যে কোনটাতে কত ইলেকট্রন ধরবে বা কত ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকবে, সেই জিনিসটার জন্য আমরা যদি বলি যে এই যে কক্ষপথ, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এইগুলো যে কোনো একটা কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারে 2n²। এই 2n² যে কোনো একটা কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন, মানে কোনো কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করার ক্ষমতা হচ্ছে 2n²। এই যে 2n² তাহলে আমরা যদি দেখি, আমরা কি শক্তি স্তরগুলো কী কী পেয়েছি, কে, এল, এম পেয়েছি। তার মধ্যে আমরা যদি দেখি এখন যে কে সেলে কয়টা ইলেকট্রন ধরে, এই k= যদি আমি দেই, কে মিনস হচ্ছে n=1, তার মানে আমরা প্রথম কক্ষপথ জানি। এখানে আমি যদি সূত্র অনুসারে ফেলি 2n², তাহলে n এর মান কত হবে, এইখানে লক্ষ্য করো n=1, তাহলে তুমি যদি এখানে বসায় দাও 2 × 1 এর উপর যদি আমরা স্কয়ার দেই, তাহলে আমাদের কি আসবে, = 2। দেখো প্রথম কক্ষপথে আমরা কয়টা ইলেকট্রন পাই, 2টা ইলেকট্রন পাই। এ সর্বোচ্চ 2টা ইলেকট্রন ধরতে পারে। পরবর্তীতে আসতেছি আবার, যদি না বুঝে থাকো। পরে যে এল আমি কি জানি, n= হচ্ছে 2, তাহলে আমাদের এইখানে আমি ডিরেক্টলি বসাই দিচ্ছি 2²। এই যে n এর মান এখন হবে 2, তারপরে স্কয়ার আছে, এজন্য এর উপরে স্কয়ার দিলাম, তো আমাদের হচ্ছে 2 × 4 8। তাহলে এল সেলে বা
দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারে 8টা। তাহলে m দেখি 2 m, এটা দেখো m অর্থাৎ তৃতীয় কক্ষপথে n ইজ ইকুয়াল টু কত 3। তাহলে আমি এখানে কত বসাবো, n এর জায়গায় 3 এবং এর উপরে কি আছে স্কয়ার 2 ইন্টু 9 18। যদি এরপরে শক্তি স্তরটা তোমরা জানো n দ্বারা প্রকাশ করা হয়, এখন এই হচ্ছে শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। আমরা যদি দেখি যে চতুর্থ কক্ষপথে n ইজ ইকুয়াল টু 4, রাইট, তাহলে এই চতুর্থ কক্ষপথে কতটি সর্বোচ্চ কতটি ইলেকট্রন ধরতে পারে, তখন আমাদের সূত্র আসবে 2n স্কয়ার। তো n কি, n হচ্ছে কক্ষপথের সংখ্যা। এই কক্ষপথ এখন যদি তোমাকে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে বলে, তাহলে তুমি সহজে বের করে দিতে পারবা। দ্বিতীয় কক্ষপথ মানে হচ্ছে n ইজ ইকুয়াল টু 2, তাহলে 2 ইন্টু এই যে এখানে আমি করে রাখছি 2 ইন্টু 2 স্কয়ার, একটু আগে করলাম, 2 ইন্টু 4 মানে 4 হলে 8, অর্থাৎ 8টি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে ধরতে পারে। এবার আসো, আসলে কি আমাদের এই নিয়মে সব ইলেকট্রন বিন্যাসগুলো করা যায়? না, এই নিয়মে আসলে সব ইলেকট্রন বিন্যাসগুলো করা যায় না। এই পদ্ধতিতে আমরা দেখব পরবর্তীতে হচ্ছে কি, আমরা জানি যে ইলেকট্রন বিন্যাসের যে বৃত্তাকার কক্ষপথগুলো আছে এদেরও কিছু উপবৃত্তাকার কক্ষপথ আছে, যেটা আমরা গত ক্লাসে জেনে এসেছি। আমরা দেখলাম এটা শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। তো শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসগুলো হচ্ছে কি, শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস হচ্ছে প্রথম কক্ষপথে কয়টা ধরতে পারবে, 2টা ধরতে পারবে। দ্বিতীয় কক্ষপথে কয়টা ধরতে পারবে, 8টা ধরতে পারবে। তৃতীয় কক্ষপথে কয়টা ধরতে পারবে, 18টা ধরতে পারবে। চতুর্থ কক্ষপথে কয়টা ধরতে পারবে, 32টা ইলেকট্রন ধরতে পারবে। তো এইভাবে আমাদের স্বাভাবিক যদি আমরা মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করতে যাই, তাহলে আমরা দেখব যে 1 থেকে 18 পর্যন্ত আমরা এই ইলেকট্রন বিন্যাস অর্থাৎ ডায়াগ্রামের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস করতে পারছি। কিন্তু আমাদের যদি সবগুলো ইলেকট্রন মানে সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে চাই, তাহলে আমাদেরকে আধুনিক ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসরণ করতে হবে। তাহলে এই জিনিসটা কি, চলো আমরা এই জিনিস সম্পর্কে জেনে আসি। কিন্তু এই জিনিস সম্পর্কে জানতে হলে তোমাকে আগে উপশক্তি স্তরের ধারণা, এই কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার করতে হবে। তাহলে উপশক্তি স্তরটা কি সে সম্পর্কে আমরা আগে জানি। এই উপশক্তি স্তরগুলো কি, এই যে কক্ষপথগুলো দেখতেছ বা এই কক্ষপথ অরবিটগুলো আছে, এদের কিছু উপশক্তি স্তর, অর্থাৎ উপশক্তি স্তরকে আমরা কি বলি, সহকারী কোয়ান্টাম সংখ্যা কিংবা অরবিটাল। এই অরবিটালটা কি, সহকারী কোয়ান্টাম সংখ্যা কি। তো আমরা এই কনসেপ্টটা থেকে আসলে আমরা কি পাবো, প্রথমে সহকারী একটা কোয়ান্টাম সংখ্যা পাচ্ছি। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে উপশক্তি স্তর বলা হয়। আমরা জানি এটা হচ্ছে কি, n ইজ ইকুয়াল টু 1 হলে KSL, n ইজ ইকুয়াল টু 2 হলে L, তারপরে n ইজ ইকুয়াল টু 3 হলে M, তারপরে n ইজ ইকুয়াল টু 4 হলে N। আচ্ছা, উপশক্তি স্তরকে L দ্বারা প্রকাশ করা হয়, এটা আমরা জানি। এখন কথা হচ্ছে উপশক্তি স্তরগুলো আমি কিভাবে নির্ণয় করব বা আমরা কিভাবে পারবো। তো খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, তোমরা খেয়াল করো যে উপশক্তি স্তর L দ্বারা প্রকাশ করা হচ্ছে এবং এই যে প্রধান শক্তি স্তরগুলো আছে এগুলো থেকে আমরা উপশক্তি স্তরের মানটা বা উপশক্তি স্তরগুলো কিভাবে পাবো, এটা আমাদের সবচেয়ে বড় বিষয় জানার হচ্ছে কি, যে আমরা এটাকে কিভাবে জানি। এই L এর মান সমান হচ্ছে, যদি আমরা দেখি 0 থেকে n-1, 0 থেকে n-1, খেয়াল রাখবা 0 থেকে n-1। তাহলে এইখানে যদি আমরা দেখি n ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে L ইজ ইকুয়াল টু কী হবে, L ইজ ইকুয়াল টু হবে 1 - 1, দ্যাটস মিনস 0। এইখানে একটা বিষয় দেখো, 0 থেকে 1 মানে n-1, n ইজ ইকুয়াল টু 1,
এই জন্য 0। তাহলে আমরা এখানে কি পেলাম 0। তো এখন কথা হচ্ছে যদি না বুঝে থাকো পরেরটা করতেছি, তো পরেরটাতে ক্লিয়ার হবা। n ইজ ইকুয়াল টু হচ্ছে 2, n ইজ ইকুয়াল টু 2 হলে কি হবে, l ইজ ইকুয়াল টু হবে 2 মাইনাস 1। তাহলে আমি এখানে কি দেব 1, এটা কি ঠিক না? এটা আসলে ঠিক না। আমাদের এখানে কি এইটা সবসময় খেয়াল রাখবা, 0 থেকে n-1, তার মানে এখানে যদি 1 আসে তাহলে এর আগে কিন্তু 0 আছে, 0 থেকে 1, দ্যাটস মিনস 0 1, রাইট? যদি না বুঝে থাকো পরেরটা দেখো, n ইজ ইকুয়াল টু 3, l ইজ ইকুয়াল টু 3 মাইনাস 1, 2, রাইট? না, এইটা 2 হবে না, তাহলে এখানে হবে 0 1 2। যদি না বুঝে থাকো পরেরটা দেখো, n ইজ ইকুয়াল টু 4, l ইজ ইকুয়াল টু এখানে 4। এখন বিষয়টা হচ্ছে যখন n ইজ ইকুয়াল টু 4, l মান কি হবে 4 মাইনাস 1, তাহলে কি আমি এখানে 3 দিব? না, আমি এখানে 3 দিব না, কারণ 3 দিলে এটা ভুল হবে। আমাদের এইটা খেয়াল রাখতে হবে 0 থেকে n-1। তো 0 থেকে n-1 এখানে এসে দেব 0 1 2 3। তাহলে আমরা এই যে এইটা অনুসারে আমরা কার মান পাচ্ছি, এল, অর্থাৎ উপশক্তি স্তর বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, এই দুইটার আমরা মান পাচ্ছি। তাহলে অর্থাৎ উপশক্তি স্তরের মান পাচ্ছি। তো এই যে উপশক্তি স্তরের মানগুলো পেলাম, তাহলে এই মানগুলোর জন্য কি কি প্রকাশ করে? তো আসো আমরা এবার যে উপশক্তি স্তরগুলো এই মানগুলোর জন্য প্রকাশ করে, তাহলে মানে সেগুলো কি কি? যখন আমরা l ইজ ইকুয়াল টু 0 দেখতেছি তখন হচ্ছে এটা s, এখানে 0 আছে 2, n ইজ ইকুয়াল টু 2 হলে এখানে আমরা 0 পাচ্ছি, তার মানে এখানে s, l এর মান যখন 1 তখন আমরা p লিখব। আর তৃতীয় কক্ষপথেও দেখতেছি এখানেও 0 আছে, তার মানে s, এখানে 1 আছে, দ্যাটস মিন p, 2 আছে, 2 এর জন্য d হয়, আর এখানে আছে 0, দ্যাটস মিন s p d f। তাহলে এগুলো আমরা উপশক্তি স্তর পাই। কক্ষপথ সংখ্যা, প্রথম কক্ষপথের মান 1, এখানে একটা উপশক্তি স্তর থাকবে। n ইজ ইকুয়াল টু 2, দ্বিতীয় শক্তি স্তর, এখানে দুইটা উপশক্তি স্তর থাকবে। n ইজ ইকুয়াল টু 3, তৃতীয় এখানে কয়টা, তিনটা উপশক্তি স্তর থাকবে। n ইজ ইকুয়াল টু 4, তাহলে চতুর্থ কক্ষপথ, এখানে কয়টা থাকবে, এখানে 4টা উপশক্তি স্তর থাকবে। এগুলোকে অরবিটাল বলা হয়, অর্থাৎ আমরা প্রথম অরবিট অর্থাৎ নাম্বার 1 অরবিটে অরবিটাল দেখব একটা, নাম্বার 2-এ 2টা, 3-তে 3টা, 4-এ 4টা। এবার এই কনসেপ্টটা যদি তোমাদের কারো মনে না থাকে তোমরা নোট করে রাখতে পারো। এরপরে আসো, আসলে আমাদের এখানে আরেকটা জিনিস আছে তোমাদেরকে বলি, n এইখানে এটা প্রথম শক্তি স্তর, তার জন্য আমরা এখানে প্রকাশ করব 1s। কি প্রকাশ করব, 1s। আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, 2, এখানে 2। তৃতীয় শক্তি স্তর, ওই জন্য এখানে 3টা উপশক্তি স্তর আছে, এই 3টা উপশক্তি স্তর অর্থাৎ অরবিটালকে আমরা প্রকাশ করব 3 দ্বারা, কারণ তৃতীয় নাম্বার কক্ষপথের এগুলো উপশক্তি স্তর। এই উপশক্তি স্তরের জন্য যেহেতু তৃতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর, ওই জন্য 3 দ্বারা এদেরকে প্রকাশ করব। এখন আসলে চতুর্থ নাম্বারে 4টা অরবিটাল থাকে অর্থাৎ উপশক্তি স্তর থাকে, তাহলে এদেরকে কি দ্বারা প্রকাশ করব, 4 দ্বারা প্রকাশ করব।
4। 1s মানে হচ্ছে প্রথম কক্ষপথ, 2s 2p মানে হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, 3s 3p 3d মানে হচ্ছে তৃতীয় কক্ষপথ, 4s 4p 4d 4f মানে হচ্ছে চতুর্থ কক্ষপথ। এবার আসো ইলেকট্রনগুলো কিভাবে সাজানো থাকে, অর্থাৎ আমি যদি দেখি যে Na অর্থাৎ 11, আমরা এটা সবাই জানি পারমাণবিক সংখ্যা, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, এটা আমরা সবাই জানি। এখন এই যে 11 অর্থাৎ হচ্ছে কি এর প্রোটন সংখ্যা হচ্ছে 11, ইলেকট্রন সংখ্যা 11 এবং এর ভর সংখ্যা দেখলে যদি আমরা ভর সংখ্যা দেখি A = 23। তো আমাদের ভর সংখ্যা নিয়ে কোনো অভিযোগ নেই, অভিযোগ হচ্ছে প্রোটন সংখ্যা নিয়েও কোনো অভিযোগ নেই, অভিযোগ হচ্ছে ইলেকট্রন সংখ্যা নিয়ে। আসলে এই যে সোডিয়ামের 11টা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলো কক্ষপথগুলোতে কিভাবে সাজানো থাকে, মানে কিভাবে থাকে বা কিভাবে বিস্তার করে, কোন কক্ষপথে কতগুলো থাকবে, বা দ্বিতীয় কক্ষপথে কতগুলো থাকবে, তৃতীয় কক্ষপথে কতগুলো থাকবে, আমরা দেখলাম, আমরা শুরুতেই দেখে আসছি যে প্রধান শক্তি স্তরগুলোতে কিভাবে ইলেকট্রনগুলো থাকে। এখন এদের ইলেকট্রন বিন্যাসগুলো দেখব দ্বিতীয় মানে উপশক্তি স্তরগুলোতে আসলে কিভাবে ইলেকট্রনগুলো থাকে। তো আমরা এটার যদি ইলেকট্রন বিন্যাস করি, s 2p, তারপরে হচ্ছে 3s 3p 3d, ইলেকট্রন আছে কয়টা? 11টা। তো এই ইলেকট্রনগুলো আমরা এখানে কিভাবে বসাবো? এই ইলেকট্রনগুলো প্রথমে কয়টা দিব, তারপরে দ্বিতীয়তে কয়টা দিব, তৃতীয়তে কয়টা দিব, এই জিনিসগুলো জানার জন্য আগে জানতে হবে যে আমাদের s অরবিটাল অর্থাৎ উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন ধরতে পারে, p-তে কয়টা ধরতে পারে, d-তে কয়টা ধরতে পারে, f-তে কয়টা ধরতে পারে। এর ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে 2 × 2l + 1, 2 × 2l + 1। তাহলে s = কি হবে? 2 × s এর মান দেখো এখানে হচ্ছে 0 প্লাস হচ্ছে 1, তাহলে হচ্ছে 2 0 + 1। হ্যাঁ, আমরা যদি এটা ঠিক এরকম করি, 2 × হচ্ছে 1 মিনস হচ্ছে 2। তাহলে এখন দেখো আমরা এটা কিভাবে পেলাম, এটা পেলাম হচ্ছে কি s = 2, 0 কেন পেলাম? s এর মান যখন 0 বা l এর মান যখন 0 তখন s অরবিটাল অর্থাৎ উপশক্তি স্তর। তাহলে এইখানে আমি কত বসাবো? এখন এখানে বসাইতে পারি 2। আমার ইলেকট্রন সংখ্যা কয়টা? 11টা। এখান থেকে 2টা কিন্তু তোমাকে মনে মনে মাইনাস করে রাখতে হবে যে আমি 2টা বসায় দিছি। এখন আমার বাকি যে ইলেকট্রনগুলো আছে সেগুলো কিভাবে ধারাবাহিকতায় যাবে। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, এখানেও তো s আছে, এটা প্রথম শক্তি স্তরের s, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের s, অর্থাৎ s উপশক্তি স্তরটা আমরা বের করলাম যে কয়টা ইলেকট্রন ধরতে পারে, 2টা ইলেকট্রন। তার মানে s যেখানে থাকুক না কেন, যেহেতু দ্বিতীয় শক্তি স্তরে 2টা উপশক্তি স্তর sp, তাহলে এখানেও s আছে, s এই জায়গাটাতেও 2টাই ইলেকট্রন নিতে পারবে। তাহলে আমি এই জায়গাটাতেও 2টা দিতে পারি। তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা কয়টা ছিল? ইলেকট্রন সংখ্যা 11টা। আমরা বসাইলাম কয়টা? 4টা। আর আছে কয়টা? মানে আর আছে 7টা। এই যে 7টা ইলেকট্রন পরবর্তীগুলোতে কিভাবে বসবে আমরা এটা এখন দেখব। তাহলে আমাদের p এর মানটা বের করি। p আমি আর ডিটেলসে লিখতেছি না, একটা দেখাই দিলাম। হ্যাঁ, তো এটা লিখতেছি হচ্ছে 2 × হচ্ছে 1। দেখো p এর মান হচ্ছে কি 1, তাহলে এখানে আছে +1, তাহলে এখানে হবে কি 2, মানে 2 × 1 + 1 অর্থাৎ হচ্ছে 2 × 3 6। তাহলে আমাদের p অরবিটাল সর্বোচ্চ ইলেকট্রন ধারণ কয়টা করতে পারে? 6টা। তাহলে এখানে দেখো আমি এখানে 6 দিতে পারি। এখন আমাকে ইলেকট্রন হিসাব করতে হবে। আমি ইচ্ছামতো ইলেকট্রন বসায় গেলাম, আমার ইলেকট্রন কয়টা আছে সেটা দেখলাম না, তাহলে তো ইলেকট্রন বিন্যাস হবে না। ফার্স্ট অফ অল তোমাকে লক্ষ্য করতে হবে ইলেকট্রন আমার কয়টা। এখন সেই অনুসারে আমি কয়টা কি ইলেকট্রন বসাইলাম অরবিটাল বা উপশক্তি স্তরগুলোতে, আমার এখন কয়টা ইলেকট্রন আছে সেই অনুসারে আমি কত দূর আগাবো।
অর্থাৎ সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আছে 11টা, আমি বসাইছি হচ্ছে 10টা, তাহলে আমাকে আর কয়টা লাগবে? একটা, আমি এখানে 1 দিলাম। এখন আমাদের কথা হচ্ছে যে এস অরবিটালে 2টা ধরতে পারে, আমি একটা বসাইলাম কেন? এর কারণ হচ্ছে আমার ইলেকট্রনই আছে একটা, আমি তো চাইলেই আর নিতে পারবো না, ওই জন্য সে এখানে একটাই বসবে। আর এগুলো কি? এগুলো আমরা 0 অবস্থায় থাকবে বা 0 অবস্থায় দিতে পারি। তো যেহেতু আমাদের ইলেকট্রন বিন্যাস এখান পর্যন্তই হয়েছে, সেহেতু আমাদের এই 2টাকে আর লাগবে না, ওই জন্য আমরা এইটুকু, এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস এইটুকুই লিখে থাকি। এবার আসো ডিতে ধারণ ক্ষমতা কয়টি? তাহলে ডি যদি দাও 2 ইন্টু হচ্ছে 2 ইন্টু 2 প্লাস 1, এখানে হচ্ছে হিসাব করো 2 ইন্টু 2 মানে 4 প্লাস 1 5 ইন্টু 2 মিনস 10। এফে আসো 2 ইন্টু হচ্ছে 3 প্লাস 1, 2 ইন্টু 3 6 প্লাস 1 7, 7 ইন্টু 2 মিনস 14। ক্লিয়ার? আমরা এখন দেখো, আমরা জানলাম যে এই যে উপশক্তি স্তরগুলোর মধ্যে কি হচ্ছে, ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে করতেছি। ইলেকট্রন বিন্যাস হচ্ছে এগুলোতে একটা ধারণ ক্ষমতা থাকে, উপশক্তি স্তরগুলোর একটা কি থাকে? ধারণ ক্ষমতা থাকে। এই ধারণ ক্ষমতা অনুসারে আমরা কি করতেছি? ইলেকট্রন বিন্যাস করতে পারতেছি। এখন এর মূল একটা বিষয় হচ্ছে কোনটা, যে আমাকে সবসময় মনে রাখতে হবে যে প্রথম শক্তি স্তরে একটা উপশক্তি স্তর, দ্বিতীয়তে 2টা উপশক্তি স্তর, তৃতীয়তে 3টা উপশক্তি স্তর, চতুর্থতে 4টা উপশক্তি স্তর। এই যে উপশক্তি স্তরগুলো, আমাদের এই উপশক্তি স্তরগুলো আসলে কিভাবে বিরাজ করে বা কিভাবে ইলেকট্রন যায়। এখন আসো এই কয়েকটা ইলেকট্রন বিন্যাস করে দেখি। দেখো এইখানে আমি লিখে রাখছি এস সমান ধরতে পারে কয়টি? 2টি। তারপরে হচ্ছে পি অরবিটালে ধরতে পারে 6টি, ডি অরবিটালে ধরতে পারে 10টি, অ্যাব অরবিটালে ধরতে পারে 14টি। এই যে আমাদের ধারণ সংখ্যা, এই উপশক্তি স্তরগুলোতে আসলে এগুলো কিভাবে বিরাজ করে। এখন দেখো অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা যদি দেখি প্রথম কক্ষপথে 2টা, অর্থাৎ এটা যদি আমি দেখি যে আমাদের শুরুতে যে ইলেকট্রন বিন্যাসটা দেখলাম, অর্থাৎ 2n স্কয়ার, এখানে ঠিক এইটার সাথে বনে যাচ্ছে কি না। আচ্ছা, এই দুইটাই কি আসলে এক বা ভিন্ন? এক না ভিন্ন, এই দুইটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যে আসলে আমরা যে প্রথমে এই যে ইলেকট্রন বিন্যাসটা দেখে আসলাম, সেই ইলেকট্রন বিন্যাসটা অর্থাৎ 2n স্কয়ার অনুসারে ঠিক হচ্ছে কি না, এই ইলেকট্রন বিন্যাসটা আমরা যাচাই করে দেখব। তো তোমরা দেখো এখানে 1s মানে কি? প্রথম কক্ষপথ, তার মানে n এর মান হবে 1, অর্থাৎ আমি যদি এখানে 2n1 স্কয়ার দেই, আমি পাবো কি 2। তাহলে এই যে এটা এই সূত্র অনুসারে প্রথম কক্ষপথ এখানে ঠিক আছে। তারপরে এখন দেখো এই 2 মানে হচ্ছে কি সম্পূর্ণটাই দ্বিতীয় কক্ষপথ। আমাদের এসে আছে কয়টা? এসে আছে 2টা, পি অরবিটালে আছে কয়টা? 6টা। তো এখন দেখো এইখানে 2টা কিন্তু আছে প্রথম কক্ষপথে হয়ে গেছে, এখন 2টা এটা মিলে গেছে। এখন দ্বিতীয় কক্ষপথে দেখি, দ্বিতীয় কক্ষপথ মানে হচ্ছে কিন্তু কোয়ান্টাম সংখ্যা n এর মান হচ্ছে 2। তাহলে এই যে 2, অর্থাৎ n = আমি এখানে কি বসাবো? 2, তার মানে 2, এখানে n এর মান হচ্ছে 2, এর উপর স্কয়ার আছে 2 × 4, আর 4 এইখানে 2 এর সাথে গুণ করলে হবে 8, অর্থাৎ এইখানে 2 আর এইখানে 2 আমরা যদি যোগ করি, কি যোগফল আমরা এই দুইটা যদি যোগ করি, যোগফল 8 পাবো। উপরের সূত্র দেখো, উপরের সূত্র অনুসারে ওই সূত্রের সাথে এই সূত্রে, অর্থাৎ এই দুইটার যোগফল হচ্ছে 8। উপরে আমরা দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন ধারণ করার ক্ষমতা জানি হচ্ছে 8, অর্থাৎ আমাদের সূত্রের সাথে মিল হচ্ছে, তাহলে আমাদের এটা ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে কি, যে ইলেকট্রন বিন্যাস আমরা যখন করতে যাব তখন হচ্ছে কি, এগুলো হচ্ছে উপশক্তি স্তর। অর্থাৎ আমরা যদি এরকমভাবে দেখি, ওটা পরে যাচ্ছি পরেরটাতে,
আসি, অর্থাৎ আমাদের তৃতীয় কক্ষপথ হলে কি, তৃতীয় কক্ষপথ হলে আমরা দেখব যে হচ্ছে 2n² অর্থাৎ n এর মান কত হবে 3, তার মানে 2 × 3 দ্যাট মিনস 18, অর্থাৎ 18টি ইলেকট্রন ধরবে। তো আমাদের 18টি ইলেকট্রন এর জায়গায় আমরা 3s বসাইছি, 3p বসাইছি, কারণ আমাদের এই অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 13, সে জায়গায় মানে 13 হলে আমরা এখানে হচ্ছে 8, এখানে 2, অর্থাৎ প্রথম দ্বিতীয় কক্ষপথে 10টা ইলেকট্রন বসিয়েছি, পরে আমার বাকি আছে ইলেকট্রন হচ্ছে 3টা। এই 3টা ইলেকট্রন কোথায় যাবে, তৃতীয় কক্ষপথে আমরা বসাই দিব, সেজন্য এখানে 3টা ইলেকট্রন আছে। এখন এই যে ইলেকট্রনগুলো আসলে 3টা উপরের সাথে আমি কিন্তু বনায় দেখাইলাম তোমাদেরকে, যে আসলে আমরা আগে যে সূত্রটা দেখছি, এখন যে আমরা উপশক্তি স্তর হিসেবে ইলেকট্রন বিন্যাস করতেছি ঠিক আছে কি না। এখন আসো পরেরটাও ঠিক একই রকম, তোমরা দেখতে পাচ্ছ এখানে শেষ কক্ষপথে তার ইলেকট্রনই ছিল হচ্ছে কয়টা, 5টা, এই জন্য সে 5টা ইলেকট্রন তৃতীয় কক্ষপথে বসে। এখন আসো এই যে ক্লোরিন দেখো, ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন, 7টা ইলেকট্রন। ঠিক আমাদের এই সূত্রের অনুসারেও এটা প্রযোজ্য, কিন্তু আমাদের মেইন কাহিনীটা হয়েছে ক্যালসিয়ামের ক্ষেত্রে। এখন দেখো ক্যালসিয়ামের ক্ষেত্রে কি ঘটেছে, আসলে এটা কি দেখো, প্রথম কক্ষপথ ওই সূত্র অনুসারে 2টা, তার মানে 2টা ঠিক আছে। দ্বিতীয় কক্ষপথ ওই 2n² সূত্র অনুসারে 2 মানে 8, অর্থাৎ 8টা, এটাও ঠিক আছে। তৃতীয় কক্ষপথে আমাদের ইলেকট্রন সংখ্যা ধরে ওই 2n অনুসারে ধরার কথা হচ্ছে 18টা, ধরার কথা হচ্ছে 18টা। তো আমাদের এখানে ইলেকট্রন আসলে কয়টা ধরেছে আমরা কিন্তু এটা দিব না, হ্যাঁ, এইখানে 2টা, এখানে 6টা, তার মানে ইলেকট্রন সংখ্যা ধরছে 8টা। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করো, এখানে তৃতীয় কক্ষপথে আমাদের কিন্তু 3টা উপশক্তি স্তর আছে, তা আমরা 3টা লিখছি, কিন্তু এই যে দেখো এইখানে 4s আছে, 4s মানে আমরা কি বুঝি, চতুর্থ কক্ষপথ। তার মানে দেখো এখানে তৃতীয় কক্ষপথ পূর্ণ না হয়ে কিন্তু চতুর্থ কক্ষপথে গেছেন। এইটার কারণ আমি এতক্ষণ থেকে যে বোঝাচ্ছিলাম, যে আসলে আমরা এখন এইটার মেইন কারণটা জানবো, যে আসলে এরকম কেন। দেখো এই তৃতীয় কক্ষপথ পূর্ণ না হতে চতুর্থ কক্ষপথে যাওয়ার কারণ কি, আসলে এটা মেইন কারণ হচ্ছে কি, অরবিটাল শক্তি। অরবিটালের শক্তির উপর মেইন যে জিনিসটা নির্ভর করে সেটা হচ্ছে ইলেকট্রন কোন অরবিটালে যাবে। যে ইলেকট্রনের শক্তি মানে যেই অরবিটালের শক্তি কম, সেই অরবিটালে ইলেকট্রন আগে যাবে, আর যে অরবিটালের শক্তি বেশি সে অরবিটালের ইলেকট্রন পরে যাবে। তো এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার হই। এবার দেখো এখানে আমি অরবিটাল সংখ্যাগুলো লিখে রাখছি, এখন আমরা অরবিটাল শক্তি নিয়ে আলোচনা করব। আহ্বাউ বিজ্ঞানী বলেন যে ইলেকট্রন মানে কোন অরবিটাল বা উপশক্তি স্তরে প্রবেশ করবে তার প্রধান কারণ হচ্ছে কি অরবিটাল শক্তি। তিনি বলেন যে সর্বপ্রথম ইলেকট্রন কম শক্তি সম্পন্ন অরবিটালে অর্থাৎ উপশক্তি স্তরে প্রবেশ করবে, পরে পর্যায়ক্রমে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। তো এর মান হবে n+l, এর মান হবে n+l। তো আমাদের এই যে অরবিটাল শক্তির নির্ণয় সূত্রটা কি হলো, n+l। তো আমরা এই যে শক্তি নির্ণয় করব, সেই শক্তিটা নির্ণয় করব n+l এর দ্বারা। তো n+l আমরা যদি প্রথমে দেখি n+l এর মান কত হচ্ছে, এই n+l এখানে n এর মান হচ্ছে 1, l এর মান হচ্ছে 0। তাহলে এই সূত্র অনুসারে আমরা কি পাই, 1 + 0 = হচ্ছে 1। তাহলে আমরা এখানে 1 পাচ্ছি, এর শক্তি হচ্ছে 1। দ্বিতীয়টার ক্ষেত্রে কি হচ্ছে, দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে n = 2, তার মানে হচ্ছে কি n+l যদি হয় তাহলে হচ্ছে 2 + 0 = হচ্ছে 2, তার মানে এখানে 2 বসাইতে পারি। পরেরটা কি হচ্ছে দেখো, পরেরটা হচ্ছে কি n+l
এখানে 2 + 1 = হচ্ছে 3, তাহলে আমরা এখানে 3 বসাবো। ঠিক এইভাবে আমরা যদি বের করতে চাই তাহলে কি হবে, তাহলে এখানে 3 হবে, দেখো, আর এখানে হবে 4 5 4 5 6, এটাতে দেখো n + l, তার মানে হচ্ছে n4 3 7 7। তো এই যে বিষয়গুলো আমরা করলাম, এখন দেখো এই আহ্বাও নীতি, ওটাকে আহ্বাও নীতি বলা হয়। আহ্বাও বিজ্ঞানী কি করছেন, এই কথাটা বলেন বিধায় ওই নীতিটাকে, অর্থাৎ এই নীতি প্রকাশ করেন বিধায় ওই নীতিটাকে বলা হয় আহ্বাও নীতি। হ্যাঁ, তার ওই নীতিতে বলা হয় যে ইলেকট্রনগুলো সর্বপ্রথম কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে, পরে পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রনগুলো প্রবেশ করবে। তো আমরা এখন দেখি এই যে অরবিটাল শক্তি অর্থাৎ উপশক্তি স্তরের শক্তির উপর নির্ভর করতেছে ইলেকট্রন প্রবেশ করা। তো এখন দেখো কিভাবে তারা ইলেকট্রনগুলো প্রবেশ করে। 1 এর শক্তি কম, এই জন্য প্রথম শক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করে। 2s দ্বিতীয় শক্তি স্তরে দুইটা উপশক্তি স্তর, 2s এর শক্তি কম বিধায় কিন্তু পরে কিন্তু 2s এ আগে ইলেকট্রন প্রবেশ করে। পরে আসে 2p এখানে 2p 2 এর থেকে এর শক্তি বেশি, 2pর শক্তি বেশি, 2s এর শক্তি কম, এই জন্য 2s এ আগে প্রবেশ করে ইলেকট্রন, তারপরে 2p তে। এবার আসো 3 নম্বরে, এইখানে যে মেইন কাহিনীটা, এখানে আসো দেখো 3s এ আগে ইলেকট্রন প্রবেশ করে, পরে 4 মানে 3 থেকে 4 বড় অর্থাৎ 3 ছোট, এজন্য 3s এ ইলেকট্রন প্রবেশ করে 4, তারপর পর্যায়ক্রমে মানে 3p তে প্রবেশ করে। এখানে এই দুইটা জিনিসে আসো, এখন দেখি এইখানে দেখো এইটার মিনস হচ্ছে 5, এইটার মান হচ্ছে 4, তাহলে এই দুইটা অরবিটালের মধ্যে শক্তি স্তরের মধ্যে কোনটা ছোট আর কোনটা বড়, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড়। তাহলে আমরা সূত্র অনুসারে বা নীতি অনুসারে, ইলেকট্রন বিন্যাস নীতি অনুসারে, তাহলে আমরা কি বলবো যে কম শক্তি সম্পন্ন। তাহলে এই যে 4s কি কম শক্তি সম্পন্ন, এই জন্য এইটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, পরে 3d তে ইলেকট্রন প্রবেশ করবে। ক্লিয়ার? আমরা তারপরে পর্যায়ক্রমে দেখব যে এগুলোতে ইলেকট্রন বিন্যাস মানে ইলেকট্রন প্রবেশ করবে। তা আমরা যে জিনিসটা জানি যে এটা হচ্ছে কি 4s এ ইলেকট্রন, একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে কি ছিল, অর্থাৎ Ca অর্থাৎ ক্যালসিয়াম, এটা কি ছিল, ঠিক এরকম ছিল 3p আর 3d4s2 3d0। দেখো দুইটা ইলেকট্রন আমাদের মতে অনুসারে 3d তে যাওয়ার কথা, কিন্তু 4s এ চলে গেল। এর প্রধান কারণটা হচ্ছে ঠিক এই দুইটা। এখানে দেখো এর শক্তি বেশি, এর শক্তি কম। আমরা জানি যে আহ্বাও নীতি অনুসারে যার শক্তি কম থাকবে সেখানে আগে ইলেকট্রন যাবে, পরে পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন যাবে। তো এখন দেখো এর শক্তি কম, অবশ্যই এই জন্য এইখানে ইলেকট্রন গেছে। 3d ইলেকট্রন মানে অর্থাৎ অরবিটাল শক্তি বেশি থাকায় 3d তে পড়ে যাবে। অর্থাৎ এখানে আমাদের আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয়, এখান থেকে ইলেকট্রন দেখো 18 অর্থাৎ 18টা ইলেকট্রন হয়ে গেছে, এখন দুইটা 4s। আগে তো কম শক্তি সম্পন্ন মানে অরবিটাল হচ্ছে 4s, তাহলে 4s এ ইলেকট্রন দুইটা যাবে, 4s এ ইলেকট্রন যাওয়াতে ওই ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা শেষ হয়ে গেছে, তার আর কোনো ইলেকট্রন নেই, এই জন্য 3d তে কোনো ইলেকট্রন যায়নি। 4s কম শক্তি সম্পন্ন বলে আগে 4s এ ইলেকট্রন যাবে, সেখানে পূর্ণ হবে, পূর্ণ হওয়ার পর যদি ওই মৌলটার ইলেকট্রন থাকে তাহলে 3d তে যাবে। তারপরেও তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয়, এই ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক লিংক দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে নক করতে পারো, আবার নাম্বার দেওয়া আছে, তোমরা ফোন করতে পারো। তো এই বিষয়ে যদি কোনো সমস্যা থাকে, ক্লাস বিষয়ে যদি কোনো সমস্যা থাকে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ইলেকট্রন বিন্যাসের মধ্যে ব্যতিক্রম কি জিনিসটা, এই যে ব্যতিক্রমগুলো কেন হয় বা কি কারণে হয় সেগুলো নিয়ে একটু দেখব। Cr24 1s2
2s2 2p6 3s2 3p হচ্ছে 6 3d 4s2। আমাদের স্বাভাবিক নিয়মে এই ইলেকট্রন বিন্যাসটা হওয়ার কি কথা ছিল, তো এটা হইল না কেন, বা এটা আমি ইলেকট্রন বিন্যাস করলে করস দিবে কেন, অর্থাৎ ভুল দিবে কেন, এই বিষয়টা নিয়ে আমি যাওয়ার আগে কিছু জিনিস আমি এখানে লিখতে চাই। অর্থাৎ অরবিটালগুলোতে ইলেকট্রন সংখ্যাগুলো আসলে কিভাবে থাকে, জোড় অবস্থায় থাকে। অর্থাৎ আমরা জানি যে ডি অরবিটালে 10টা ইলেকট্রন ধরে, সে জায়গায় যদি 5টা ইলেকট্রন হয় তাহলে সে সুস্থিত একটা অবস্থায় থাকতে পারে অর্ধপূর্ণ হয়ে, আর যদি 10টা থাকে সে সুস্থিত হয়। যেমন পি অরবিটালে 3টা আছে, 3টা জোড় হিসেবে যদি থাকে তাহলে পি অরবিটাল সুস্থিত এবং এস অরবিটাল ঠিক এভাবে থাকে। তো আমরা যদি দেখি এক্ষেত্রে, তো আমাদের এটা সঠিক নিয়ম হলে, যেমন ধরো এইখানে আরেকটা বিষয় আছে, যদি আমি এখানে 5টা ইলেকট্রন দিই তাহলে ওই একটা ইলেকট্রন আমি কোথা থেকে নিয়ে আসব। এই যে পাশে যে 4s ইলেকট্রন আছে, আমরা একটু আগে আলোচনা করছিলাম যে কম শক্তি সম্পন্ন অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে হচ্ছে কি পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তর অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। কিন্তু আমাদের এই ঠিক ডি যদি 4 হিসেবে থাকে, তখন কি হবে, যদি উচ্চ শক্তি স্তরের অরবিটাল সংখ্যার বা উপশক্তি স্তরের কোনো ইলেকট্রন প্রয়োজন হয়, তাহলে সে কিন্তু আগে কম শক্তি সম্পন্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন গ্রহণ করবে। যেমন ধরো এর শক্তি কম, 4s এর ইলেকট্রন শক্তি কম, এখানে কি 3d ইলেকট্রন শক্তি বেশি, এর একটা ইলেকট্রন দরকার। কারণটা হচ্ছে কি, একটা ইলেকট্রন পালে ডি অরবিটালটি অর্ধপূর্ণ হবে এবং অর্ধপূর্ণ হয়ে সুস্থিত অবস্থান করবে। এই সুস্থিত অবস্থানের জন্য সে কি করবে, 4s থেকে একটা ইলেকট্রন সে গ্রহণ করবে, এখান থেকে আসলে সে 5 হবে, আর এখানে একটা ইলেকট্রন হবে, শুধুমাত্র একটা থাকবে। তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা হবে কি সঠিক। এটাই হচ্ছে কি ক্রোমিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম। এখন দেখো, এই যে কপারের ইলেকট্রন বিন্যাসটা করলাম, ডিতে আমি ইলেকট্রন দেইনি আর এসে ইলেকট্রন দেইনি। আমি যদি এখান থেকে চিন্তা করি তাহলে আমার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18, অর্থাৎ 18টি। আর এখানে যদি আমি 2টা দেই, আমার আছে কয়টা, 29টা ইলেকট্রন, 2টা দিলে 20টা ইলেকট্রন, এখানে হচ্ছে 9। তাহলে কি এই ইলেকট্রন বিন্যাসটা সম্ভব? এই ইলেকট্রন বিন্যাসটা সম্ভব না, কারণ আমাদের ডি শুধুমাত্র 2টা অবস্থানে সুস্থিত থাকে। একটা হচ্ছে কি অর্ধপূর্ণ, আর একটা হচ্ছে পূর্ণ অবস্থায়। একটা হচ্ছে অর্ধপূর্ণ আর একটা হচ্ছে পূর্ণ অবস্থায়। তাহলে দেখো এইখানে সে কি দেখতেছে যে আমি যদি আর একটা ইলেকট্রন এখানে কি করি নেই, তাহলে আমি পূর্ণ অবস্থায় থাকতেছি, অরবিটালটা পূর্ণ সংখ্যায় থাকতেছে বা পূর্ণ হয়ে থাকতেছে। তাহলে সে একটা সুস্থিত অবস্থান গ্রহণ করতেছে। ওই জন্য কি করবে, ডি যেহেতু উচ্চ শক্তি স্তর সম্পন্ন উপশক্তি স্তর, আর নিম্ন শক্তি স্তর থেকে সে কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে। অর্থাৎ এই একটা এখান থেকে ইলেকট্রন গ্রহণ করে এ হবে 10 আর এ হবে তখন হচ্ছে 1। তাহলে সেক্ষেত্রে এই ইলেকট্রন বিন্যাসটা কি হবে, সঠিক হবে। তাহলে আমরা এইটা কথা বলতে পারি যে ডি এর ক্ষেত্রে সম্ভব হচ্ছে 3d5 3d10। আচ্ছা, এবার লিখি ডি এর ক্ষেত্রে অসম্ভব বা সম্ভব নয়, এটা হচ্ছে 3d4 3d9। এই দুইটা জিনিস তোমরা নোট করে রাখতে পারো, খুবই গুরুত্বপূর্ণ এবং জানার বিষয়, যে ডি এর ক্ষেত্রে সম্ভব হচ্ছে 3d5 3d10, আর ডি এর ক্ষেত্রে অসম্ভব হচ্ছে কি 3d4 3d9। যেমন এই দুইটা উদাহরণ আমরা দেখলাম, এই দুইটা থেকে আমরা এটা সহজেই মনে রাখতে পারি যে 3d4 হলে সেটা কখনোই সম্ভব না, কারণ 3d4 হলে সে জায়গায় সে পাশের নিম্ন শক্তি স্তর সম্পন্ন ইলেকট্রন মানে অরবিটাল থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে অর্ধপূর্ণ হয়ে সুস্থিত থাকবে, এবং 3d9 হলে পার্শ্ববর্তী 4s থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ নিম্ন শক্তি স্তর উপশক্তি স্তর থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে সে সুস্থিত অবস্থান করবে, 10-এ পরিণত হবে। ক্লিয়ার? এই ছিল আজকের আলোচনার বিষয়।
আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এই কয়েকটা বিষয়ে আজকের যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর যদি না বুঝে থাকো, ডিসক্রিপশনে আমার ফেসবুক লিংক দেওয়া আছে, সেখানে থেকে আমাকে নক করতে পারো, আমি বোঝানোর দেওয়ার চেষ্টা করব। আমার নাম্বারও দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাকে কল করতে পারো, আমি বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমার এই ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কি কি করতে হবে সেটা তোমরা সবাই জানো। লাইক, কমেন্ট, শেয়ার করবা। আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এবং যদি নতুন নতুন সাথে সাথে ভিডিও পেতে চাও তাহলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে রাখবা, যেন আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি পেয়ে যাও। আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।